দর্শক দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই ডিফেন্ডার হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, আমাদের দেশে যখন কোনো পণ্যের ভরা মৌসুম তখনও দাম বাড়ে, আবার সংকট তৈরি হলেও দাম বাড়ে। অর্থাৎ উৎপাদন বেশি হলেও ভোক্তার যেমন স্বস্তি নেই, আর ঘাটতি যদি হয় তাহলে তো কথাই নেই। বছরের পর বছর ধরে মানুষ শুনে আসছে একটি নাম, সেটি হচ্ছে সিন্ডিকেট, যা ধরা যায় না, ছোঁয়া যায় না। এই সিন্ডিকেট আসলেই নতুন সরকার এখন কিভাবে নিয়ন্ত্রণ করবে? সিন্ডিকেটের হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা আসলে কিভাবে ভেঙে একটা সাম্য অবস্থায় আমরা যেতে পারবো, যেখানে সাধারণ মানুষ স্বস্তি ফেলতে পারবে? সেই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। এই জন্য আজকে আমাদের আয়োজন বাজারে সিন্ডিকেট। এই সব কিছু নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা শুরু থেকে যে কথাটি বলছি, আমার মনে পড়ে যে আমার জন্মের পর থেকে বোধহয় যখন থেকে আমার বুঝ জ্ঞান হয়েছে বাজারের জিনিসপত্রের দাম, সেটা কিভাবে হচ্ছে আমাদের জীবনযাত্রায় হচ্ছে প্রভাব ফেলে, এই সিন্ডিকেট শব্দটি বোধহয় আমি তখন থেকেই শুনে শুনে বড় হয়েছে। এবং আপনি এবং আমি যখন আমরা এখন সংসার চালাই, তখন আমরা জানি সিন্ডিকেট আমাদেরকে কিভাবে প্রভাবিত করে। এটা নিয়ে যদি আপনি শুরুতে একটু কিছু বলেন। ধন্যবাদ। প্রথম হচ্ছে, সিন্ডিকেট একটি ইংরেজি শব্দ। আপনি যথার্থই বলেছেন যে এটি শুনে এসছেন, এটি ধরা যায় না, ছোঁয়া যায় না। এটি ছুঁতে গেলে যে শক্তি, সাহস দরকার, যাদের দরকার, তারা সবসময় ওই সিন্ডিকেট, যারা নেপথ্যে সিন্ডিকেটের, তাদের কাছে ধরা থাকে। আপনি ছুঁতে পারেন না, আপনি ধরতে পারেন না, কিন্তু তাদেরকে যারা ধরবে, ক্ষমতাকে, রাষ্ট্রকে, রাষ্ট্র এবং ক্ষমতা ওদেরকে ধরবে, কিন্তু ওদেরকেই ওই সিন্ডিকেটের নেপথ্যে যারা, তারা ধরে রাখে। যে কারণে এই সিন্ডিকেট শ্রুতিমধুর ইংরেজি শব্দটি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। এখন পান দোকান, নুন দোকান, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, তার মুখেও হর হামেশা শুনবেন সিন্ডিকেটের কারণে। এটি শুধু কেতাবি কথায় পরিণত হয়েছে এখন। এটি আপনি বর্তমান সরকারের কথা যদি বলেন, আমি খুব যদি ভুল না করে থাকি, গতকালকেই সম্ভবত বাণিজ্যমন্ত্রী বলেছেন, কি বলেছেন, বাংলাদেশে কোনো সিন্ডিকেট বাণিজ্য থাকতে পারবে না। আবার সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের প্রবণতা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণাও তিনি দিয়েছেন। তো কালকে বাণিজ্যমন্ত্রীর এই কথাগুলো শুনে আমার কুসুম কুমারী দাসের একটি কবিতা, দু একটি পংক্তি মনে পড়ে গেল। পংক্তিটা কি? সেটি হলো, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা এই কথার ফুলঝুরি আর শুনতে চাই না। শুনেছি বাংলাদেশের এই ৫৪ বছরে অনেক ফুলঝুরি শুনেছি, সেখান থেকে পেয়েছি কতটুকু? বাস্তবতা কি বলে? বাস্তবতা বলে যে দিনে দিনে এই কথার যে ফুলঝুরি, এটি নানান মাধ্যমে নানানভাবে প্রচারিত হয়েছে। কাজের কাজ কতটা হয়েছে, তার চেয়ে ঢের বেশি ওই সিন্ডিকেটওয়ালারা শক্তপোক্ত হয়েছে, শক্ত সামর্থ্য হয়েছে, শক্তি জুগিয়েছে, তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। ঢাকা থেকে, বিভাগীয় শহর থেকে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত এই সিন্ডিকেটের যে রোশানল, সেটিকে সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষের একেবারে হৃদয়ে আঘাত এনেছে। এখন কেন এই সিন্ডিকেট কোথায়? আমরা কথায় কথায় বলি সিন্ডিকেট, আসলে সিন্ডিকেট কোথায় আছে সেটি জানতে লাগবে আগে। সিন্ডিকেট যখনই আপনার কোনো পণ্যের দাম বেড়ে যায়, হুট করে বলে ফেলে সিন্ডিকেট। আসলে সিন্ডিকেট হয় শুধুমাত্র যে পণ্যগুলো আমদানি নির্ভর এবং ভোগ্য পণ্য, যেগুলো অত্যাবশ্যকীয় পণ্য, যেগুলো না হলেই চলবে না। আপনি বলছিলেন আপনি সংসার চালান, সংসার চালাতে প্রতিনিয়ত যে পণ্যগুলোর দরকার হয় সেগুলো ভোগ্যপণ্য। তার মধ্যে একটি হলো ভোগ্যপণ্য, যেগুলোকে আমাদেরকে খেতে লাগে, আমার জীবন ধারণের প্রতিটি পর্যায়ে লাগে। এবং এই ভোগ্যপণ্যের কয়েকটি পণ্য শুধুমাত্র আমাকে
আমদানি করতে হয়। এবং সেখানটাতেই আপনি হয়তো বেশি শুনে থাকবেন সিন্ডিকেট। কোথায়? আমার চিনিতে। কোথায়? আমার ভোজ্য তেলে। আপনার কাছে আমি তাহলে এই জায়গাটা একটু জানতে চাই যে আপনি যে আমদানি নির্ভর পণ্যের কথা বলছিলেন যে যেখানে সিন্ডিকেটের জায়গাটা সবচেয়ে বেশি কাজ করে, তো এই জায়গায় কারসাজিটা আসলে কিভাবে হয়, কেন দামটা বেড়ে যায়? আচ্ছা, কারসাজিটা কেন হয় আমি সেই জায়গায় বলছিলাম যে আমি বললাম চিনি, ভোজ্য তেল, ডাল, ছোলা, এই যে পণ্য যেগুলো আমরা বললাম, এবং এর সাথে চাল, গম, বিশেষ করে আটায় আমরা এর প্রভাবটা পাই। গম তো আপনি এখন দেখতেও পান না হয়তো সামনাসামনি। তো এই পণ্যগুলোর দাম বেড়ে যায় এবং সিন্ডিকেট এবং হুটহাট করে এগুলো বেড়ে যায়। আপনি দেখবেন এগুলোর বেড়ে যাওয়ার মূল কারণটা হলো এই পণ্যগুলো আমদানি করে দেশের হাতে গোনা কয়েকটি কর্পোরেট কোম্পানি, যারা যে পণ্যগুলো আপনি চাইলে, আমি চাইলে বা অন্য কেউ চাইলে এই 100 কেজি 50 মণ 60 মণ আনতে পারে না। এগুলো শিপ ভর্তি করে বাল্ক ইম্পোর্ট করতে লাগে। এবং শুধু বাল্ক ইম্পোর্ট করলেই হয় না। যেমন ভোজ্য তেলের কথা বলেন বা চিনির কথা বলেন, এটি ক্রুড আসে, অপরিশোধিত আসে, এসে তারপর সেগুলোকে রিফাইন করতে হয়, রিফাইন করে মার্কেটে দিতে হয়। এই রিফাইন করবার মেশিনারিজ বা কারখানা সবার নাই, হাতে গোনা 5টি কোম্পানির কাছে এটি আছে। ওরা আনে বেশি, এনে সেটিকে মজুতও করে এবং ওরা ক্ষণে ক্ষণে এটির দাম বাড়িয়ে দেয় এবং সরকার তাদের কাছে নতজানু হয়। শুধু সরকার নয়, আমার গণমাধ্যমও তার কাছে নতজানু হয়। কারণ ওরা বিজ্ঞাপন না দিলে আপনার টেলিভিশন, আমার কাগজ, রাজস্ব আসবে কোত্থেকে? সেখানটাতে ওরা নতুজানু করে। এবং এই যে যারা কর্পোরেট হাউজের মালিক, আপনি দেখবেন যদি একটু পেছনে ফিরে একটু অনুসন্ধান করেন, দেখবেন যে এখন এই কর্পোরেট হাউসগুলোর ম্যাক্সিমাম প্রত্যেকের এখন গণমাধ্যম আছে। আপনাকে আমাকে তোয়াজ কেন করবে? সে তার গণমাধ্যম দিয়ে সে তার ডাকডোল পেটাবে এবং এই তেলের দাম, এই চালের দাম, এই চিনির দাম সে তার মতো করে নিয়ন্ত্রণ করবে। শুধু আপনাকে আমাকে না, সরকারকেও নিয়ন্ত্রণ করে তারা। এখন নিয়ন্ত্রণ করতে পারে বলেই তারা জিম্মি করে ফেলে সরকারকে, জনগণকে জিম্মি করে ফেলে। আপনার ভোজ্য তেল যখনই দাম বাড়ানোর দরকার, তখন গিয়ে ট্যারিফ কমিশনে একটি অ্যাপ্লিকেশন করে দেয় ওরা। যদি ভোজ্য তেলের কথা বলেন, ভোজ্য তেল মালিক অ্যাসোসিয়েশন একটি আছে, এডিবল অয়েল রিফাইনারি অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ট্যারিফ কমিশনে একটা অ্যাপ্লিকেশন করে দিল কি আমাদেরকে 10 টাকা পার লিটারে দাম বাড়িয়ে দিতে লাগবে। এখন কোন জাস্টিফিকেশন? ইন্টারন্যাশনাল মার্কেটে এর প্রাইস কত, আপনার ইম্পোর্ট কস্ট কত হয়েছে, চিটং বন্দরে পৌঁছাতে কত কষ্ট হয়েছে, এটা রিফাইন করতে কত হয়েছে, বোতলজাত করতে কত খরচ হয়েছে, এটিকে তলানিতে কেউ যায় না। আমার সব জায়গায় তো ভূত চেপে বসে আছে। আমি বলে থাকি সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেবো কোথা। এখন ওই ট্যারিফ কমিশন তিনিও অপেক্ষার প্রহর গোনেন। এরকম একটি অ্যাপ্লিকেশন আসলে তো একটু রফা দফা করা যাবে। 10 টাকা চেয়েছে, আচ্ছা ঠিক আছে 7 টাকা আপনার, আমি ঠিক করে দিলাম, 2 টাকা আমার, 3 টাকা অমুকের, 4 টাকা আপনার, একটা ভাগ বটরা হয়ে গেল। কোথায় গিয়ে দাঁড়ালো? সব গিয়ে ভোক্তার উপরে দাঁড়ালো। আর যদি কোনোভাবে সেখানটাতে গণমাধ্যম বা সরকার বেঁকে বসে যে দেয়া হবে না, তাহলে কি করবেন? ওয়ান ফাইন মর্নিং দেখবেন যে বড় সুপার শপ থেকে এলাকার দোকানগুলোতে পর্যন্ত গিয়ে দেখবেন যে ভোজ্য তেল হাওয়া, 5 লিটারের ক্যান নাই, 2 লিটারের ক্যান নাই। যদিও বা 1 লিটারে 2-4টা থাকে, সেটির যেটি এমআরপি যেটির 180 টাকা বা 90 টাকা বা 92 টাকা, সেটি 205 টাকা 10 টাকায় বিক্রি হচ্ছে। নাই, আপনি তেল ছাড়া আপনি রাঁধুনি, রাঁধবেন কি করে? কর্তা ব্যক্তিকে তো ঝাঁঝালো বাণী শুনিয়ে দেবেন, তেল নাই, তেল আনতে হবে। কোত্থেকে আনবে? অতএব ওর কাছে আমাকে নতজানু হতে হবে এবং সেই জন্য দাম বাড়িয়ে দেবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি চিনির কথা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের 15টি চিনি কল আছে, রাষ্ট্রায়ত্ত চিনি কল। তার মধ্যে মাত্র 5টা নিবু নিবু করে চলছে এবং সেই চিনির কদর কিন্তু খুব বেশি। আখ থেকে, সরাসরি আখ থেকে যারা করে, আমরা সেই চিনি পাই না। কিন্তু এই যে কর্পোরেট হাউসগুলো কত চিনি ইম্পোর্ট করে প্রতি বছর, তার পেছনে আমার কত মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আমাকে ব্যয় করতে হয়। আমি আমার এই কোম্পানিগুলোকে মেরে ফেলেছি যোগসাজশে। এই কর্পোরেট হাউস
এবং আমলাতন্ত্র, দুষ্ট আমলাতন্ত্র, তারা মিলেমিশে একাকার হয়ে আমার এই কোম্পানিগুলোকে রুগ্ন করে ফেলেছে। সেই মেশিনগুলো এখন আর চলছে না, চলছে যদি চলে সেটির উৎপাদন ব্যয় যা দাঁড়ায় বাজার মূল্যের চেয়ে তা বেশি পড়ে যায়। অতএব সরকারের সামনে তো একটু অজুহাত আছে, ব্যবসায়ীদের সামনে তো একটু অজুহাত আছে যে লোকাল প্রোডাকশন কস্ট বেশি। আমরা শুনবো, আমরা শুনবো আমরা আপনার কাছ থেকে এই ব্যাপারে আরো শুনবো। তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে। ধন্যবাদ দর্শক, হ্যাপেনিং পয়েন্টে এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে। থাকবো এই আলোচনাতে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই ডিফেন্ডার হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমরা কথা বলছিলাম বাজারের সিন্ডিকেট নিয়ে। বিরতির আগে আমরা যে জায়গাটা ছিলাম, আপনি যে জায়গাটা নিয়ে কথা বলছিলেন, সেখান থেকে যদি আমরা শুরু করি। ঠিক আছে, আমি বলছিলেন আপনি কিভাবে কাজ করে। আপনি আমার যে টোটাল ভোজ্য তেল দরকার, আমরা যেটি দৈনন্দিন আমাদের রান্নার কাজে লাগে, তার মোর দ্যান 90% হলো আমাকে আমদানি করতে হয়। এবং সেটি কি? সেটি হলো অপরিশোধিত এবং পরিশোধিত মিলে। বাকি 10% আমার লোকাল উৎস থেকে সরিষার তেল এবং এই রাইস ব্রান অয়েল, যেটি আমরা এখন চাল কল থেকে যেটা আমরা এখন করছি, এটি। এবং এই যে আমদানি করতে হয়, এটি হলো আপনার ভোজ্য তেল। আপনার চিনি মোর দ্যান 95% আপনাকে আমদানি করতে হয় এবং এটিও অপরিশোধিত। এই যে আমদানি করতে হয় আমাকে, আমদানি করে সেটিকে আবার পরিশোধন করতে হয়। আপনি তো একটু ডার্ক চিনি হলে খাবেন না, সাদা ঝকঝকে চিনি খেতে লাগবে। এটাকে কেমিক্যাল না মিশালে তো ঝকঝকে হবে না। তো এটিকে ফাইন টিউনিং করা বা পরিশোধন করা করে মার্কেটে দেবেন, প্যাকেটজাত করবেন বা খোলা বাজারে বিক্রি করবেন। ওনারা দাম নির্ধারণ করবেন ওনাদের মতো করে। এবং আমাদের একটি প্রতিষ্ঠান আছে বিএসটিআই, কি করেন তারাই ভালো জানেন। একটা সিল আছে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে, দেখবেন যে বিএসটিআই, কিন্তু এটি ওই আই দিয়ে কি দেখেন, কি করেন, ইনস্টিটিউটটা কিসের? আইম্যান ইনস্টিটিউট। তো কি ইনস্টিটিউট, ওখানটাতে কি করেন আগামাথা অন্ততপক্ষে আমি আমার এই 30-32 বছরের সাংবাদিকতায় আমি এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারি না। দৈনতা হয়তো আমার। আপনার এই একে একে এই যে আমদানি নির্ভর আমার চাল, আমি বলছি যে আমার চাল প্রতি বছর এই 3.5 কোটি মেট্রিক টন হলেই চলে। লাস্ট ইয়ারে 4 কোটি মেট্রিক টন চাল উৎপাদন করা হয়েছে বলা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। আবার বাণিজ্য মন্ত্রণালয় যখন বলছে যে আমার চালে ঘাটতি, কত ঘাটতি? 15.5 লাখ মেট্রিক টন চাল আমাকে আমদানি করতে হয়েছে। আমার এত সারপ্লাস, তাহলে আমার ঘাটতি কেন? এই যে তথ্যের গরমিল, এই সুবিধাটাই সবসময় সিন্ডিকেট বাণিজ্যের নেপথ্যে যারা থাকে, যে কটি পণ্যের কথা বললাম, আমরা ধারণা করা হয় সব কিছুতে সিন্ডিকেট। আপনার সবজি দাম বেড়েছে বলে সিন্ডিকেট, ডিমের দাম বেড়েছে বলে সিন্ডিকেট। একটি জিনিস আপনাকে আমাকে মাথায় রাখতে লাগবে, যে পণ্যে ব্যাপক জনগোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে সেখানে কখনো সিন্ডিকেট হতে পারে না, সেখানে কখনো যোগসাজশ হতে পারে না। তাহলে কেন দাম বাড়ে? বগুড়ার সবচেয়ে বড় মোকাম যেটা, সেখানে যদি 1 কেজি ঢেঁড়সের দাম হয় 50 টাকা, সেটি ঢাকায় এসে 80 টাকা কেন হয় বা 100 টাকা কেন হয়? সেখানটা যখনই হয় তখনই আমরা বলে ফেলি এটি সিন্ডিকেট। আপনাকে দেখতে লাগবে যে এটি কতটা হাত বদল হয়ে কৃষক থেকে আমার কাছ পর্যন্ত, আমি 1 কেজির ক্রেতা, আমার কাছ পর্যন্ত আসতে কতটি হাত গেছে। যত হাত বদলাবে তত আপনার এই জায়গাটা আমরা সবসময় শুনে আসি যে কৃষক যাতে সরাসরি তার পণ্য গ্রাহকের কাছে বেচতে পারে, সেই মেকানিজম আজও পর্যন্ত তৈরি হয় না এবং হলেও লাভ নাই। আপনাকে একটা জিনিস আপনারা সবসময় আমরা বলে থাকি যে কৃষক মূল্য পায় না। কে বলেছে? এখনকার কৃষক সবচেয়ে সচেতন কৃষক। লাভ না হলে আপনার সেখানে যাবে না। সে বগুড়ার কৃষক এখন ধান ফলায় না,
এখন সবজি ফলায়, কারণ ধানে যে লাভ তার 3 গুণ লাভ সবজিতে, এবং সে তার উৎপাদন খরচের দ্বিগুণ 3 গুণ দামেও সে বিক্রি করে, এবং তারপরেও সেই দামে আমরা ঢাকায় কিনতে পারি না, কারণ এর মাঝখানে অনেকগুলো হাত বদল হয়ে আসে। তার সাথে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে এই যে বাড়তি জ্বালানি তেলের যে দাম, সেটির কারণে সাম্প্রতিক সময়ে দাম বেড়েছে। আপনি ডিমের দাম যখন বেড়ে যায়, বছরে আপনাকে খেয়াল করতে লাগবে আপনি কি সব কিছু আমদানি নির্ভর করে ফেলবেন। আপনার স্বকীয়তা থাকবে, আপনার স্বনির্ভরতা তো থাকতে লাগবে। যে পণ্যগুলোতে আপনি স্বনির্ভর হতে পারেন বা আছেন, সেটিকে তো আপনাকে পেছন থেকে সে নার্সিং করতে লাগবে। আপনার একটি পোলট্রি সেক্টর, এটি আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারছে। সেটি বছরের 9 মাস, আপনি একটি ডিমের কথাই বলি, একটি ডিমের ওয়ান অ্যান এভারেজ গড় এটির প্রোডাকশন কস্ট 9.5 টাকা। গত 9 মাস ধরে, 9 মাসের মধ্যে 15 দিন করে সম্ভবত একটু দাম বেড়েছে। 8 মাসে আপনার এটি বিক্রি হয়েছে 7 টাকা 30 পয়সা থেকে 7.5 টাকায়। প্রতিটি ডিমে একজন খামারি যখন 2 টাকা লোকসান দিয়েছে, হুট করে তখন কি হয়েছে, সব খামারগুলো বন্ধ হয়ে গেছে। সব খামারগুলো বন্ধ হয়ে গেছে, লোকসান দিয়ে খামার বন্ধ। এখন আপনার যখন খামারগুলো বন্ধ হয়ে যায়, তাহলে প্রোডাকশন কম, আর আপনার সবজির মার্কেটে যখন দাম বেড়ে গেছে, মানুষ চট করে বলে কি 100 টাকা দিয়ে সবজি না কিনে তাহলে ডিম কিনি। তো ডিমের চাহিদাটা বেড়ে গেছে, ওদিকে প্রোডাকশন কমে গেছে, এদিকে চাহিদা বেড়ে গেছে, মাঝখানে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, শর্টফল তৈরি হয়েছে। এখন ওই কৃষক এতদিন 7 টাকা 7.5 টাকায় বিক্রি করেছে, এখন যেহেতু সে তার ডিমান্ড দেখছে, এখন তো সে বাড়িয়ে বিক্রি করছে, 10.5 টাকা 11 টাকা একটি ডিম বিক্রি করছে। যখনই তার 9.5 টাকা প্রোডাকশন কস্ট, সে 10 টাকা 10.5 টাকায় বিক্রি করছে, সেই ডিম ঢাকার বাজারে এসে ডজন বিক্রি হচ্ছে 140 টাকা বা 50 টাকায়। তখনই আপনি বলছেন সিন্ডিকেট। সব জায়গায় সিন্ডিকেট হয় না পাগল, পাগলামি করলে তো হবে না, যে কোনো কিছু চালিয়ে দিলে তো হবে না। আপনাকে বুঝতে লাগবে যে কোথায় সিন্ডিকেট হচ্ছে। আপনি সব জায়গায় সিন্ডিকেটের দোহাই দিয়ে আপনি আমার কৃষককে মেরে ফেলবেন, আমার যে খাতটা প্রোডাক্টিভ, শ্রমবান্ধব, শ্রমঘন, সেখানটাতে আপনি গিয়ে তার লোকসান দেখবেন না। আপনি তাকে ভোক্তা অধিকার দিয়ে, আপনি কম্পিটিশন কাউন্সিল দিয়ে, আপনি ধরে বেঁধে এনে তার নামে মামলা দেবেন, হুমকি দেবেন। ওই ব্যক্তি তো আর তখনও আপনার কাছে আসবে না, ওই উদ্যোক্তারা আর কখনো বিকশিত হবে না, তারা ট্রেডিং বাণিজ্যে চলে যাবে। বাংলাদেশ, চায়না এবং ইন্ডিয়ার এই দুটি দেশের পণ্যের বাজারে পরিণত হচ্ছে। আপনি দেখবেন বাণিজ্য ঘাটতি কোথায় কোথায়। সবচেয়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ইন্ডিয়া এবং চায়নার সাথে। কেন? এখান থেকে সহজে পণ্য এনে বাংলাদেশের মানুষকে খাইয়ে দেওয়া যায়, চাহিদা মিটিয়ে দেওয়া যায়। তার প্রেক্ষিতে কি হয়েছে, আমার হোম গ্রোন প্রোডাক্ট যেগুলোতে আমি স্বয়ংসম্পূর্ণ হতে পারতাম, আত্মনির্ভর হতে পারতাম, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে পারতাম, সেগুলোকেও নানান তকমা দিয়ে ওই কর্পোরেট বাণিজ্যের যে দায়, সেটিও আমার কৃষকের উপর, আমার ফার্মারের উপরে, আমার কি মুরগি উৎপাদন যিনি করছে, আমার ডিম উৎপাদন যিনি করছে, আমার ধান যে চাষ করছে, আমার সবজি করছে, তাদের উপরেও এই সিন্ডিকেটের তকমা লাগিয়ে দিচ্ছি। সিন্ডিকেট বন্ধ করতে হলে যেটি মন্ত্রী বলেছেন, মন্ত্রী বাহাদুর, এখানে যদি হচ্ছে কি আমি আপনাকে শেষ প্রশ্নটা যদি করি, জি, যে সেটা হচ্ছে আপনি শুরুতে একটু আগে বলছিলেন যে বাণিজ্য মন্ত্রী বলেছেন যে বাংলাদেশের মানচিত্র থেকে, বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে সিন্ডিকেটের কথাটা তিনি আসলে মুছে দিতে চান। তা আপনার কাছে কি মনে হয় যে অতীতের অভিজ্ঞতা থেকে এই যেই চেইন অফ কমান্ডে যেই ভাগাভাগি দফা রফার কথা আপনি বলছিলেন, সেই সব কিছুকে যদি একদম ভেঙে চুরে নতুনভাবে সিন্ডিকেট শব্দটা যদি আসলে আমরা মুছে ফেলতে চাই, তাহলে সরকারের আসলে কোন কোন জায়গায়? প্রথম কথা হচ্ছে এই সরকারের সদিচ্ছা আছে কিনা। সরকারের হাত অনেক বড়, সরকার চাইলেই পারে। প্রথম কথা হচ্ছে এই সরকারের সদিচ্ছা আছে কিনা, এই মন্ত্রীর কোমরে জোর আছে কিনা, সেটি দেখতে লাগবে। কারণ এই মন্ত্রী যদি চায়, সরকার যদি না চায়, সরকার যদি ওই কর্পোরেট বাণিজ্যের সাথে যারা সম্পৃক্ত বা কর্পোরেট কোম্পানিগুলো তাদের কাছে নথি স্বীকার করে, এই মন্ত্রীর কিছু করার থাকবে না। আরেকটি কাজ করতে লাগবে, আপনার আইনি যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে শক্তপোক্ত করতে লাগবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সুশাসন, দুর্নীতি, অন্যায়, অনাচার, অবিচার। এই যে আমলাতন্ত্রে আমি যেটিকে বলছিলাম, ট্যারিফ কমিশন বা বিএসটিআই, এই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যেমন বাড়াতে লাগবে, সেখানটাতে যোগ্য, সৎ, কর্মঠ লোকজন দিতে লাগবে। আরেকটি জায়গায় আপনাকে কাজ করতে লাগবে, সেটি হলো আপনার এই
ভোক্তা অধিকার এবং কম্পিটিশন কাউন্সিল এগুলো যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে কাজ করছে, এগুলো প্রাগৈতিহাসিক যুগের মতো করে কাজ করছে। যদিও কম্পিটিশন কাউন্সিল 2012 সালে শুরু করেছে, কিন্তু সেটি একটি নখদন্তবিহীন একটি প্রতিষ্ঠান। সেখানে যোগ্য লোকের পরিবর্তে আমলাতন্ত্র দিয়ে সেটিকে ঠেসে ফেলা হয়েছে। সেখানে মার্কেট রিসার্চ করবার বা মার্কেট অ্যানালিস্ট বলতে যেগুলো বোঝায় তার কোনো কিছু নাই। অতএব সব কিছু আমলা দিয়ে হয় না। আপনি সেটিকে আমলা নির্ভর করে ফেলেছেন, এটি কাজ করছে না। এটি প্রায় শতাধিক মামলা করেছে, 54টি রায় দিয়েছে, এমন সব রায় দিয়েছে যেগুলো উচ্চ আদালতে গিয়ে আবার ব্যবসায়ীরা সেটিকে ঠেকিয়ে দিয়েছে। মানে বাস্তবতা বিবর্জিত। তো আপনাকে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে লাগবে। আর সরকারের পক্ষ থেকে সদিচ্ছার পাশাপাশি এটিকে বাস্তবমুখী করতে হলে ওই যে কর্পোরেট বাণিজ্য বা কর্পোরেটের আড়ালে যারা এই সিন্ডিকেটটা করছে যেসব পণ্যে, সেই জায়গায় হাত দিতে লাগবে। কোথায় কত ইম্পোর্ট করছে, ইন্টারন্যাশনাল মার্কেটে কত আছে, সবকিছু দেখাশোনা, এখানে কত আছে। আমার আরেকটি জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটি হলো তথ্যের যে ভুল গড়মিল, সেই জায়গায় সংশোধন করতে লাগবে। বিবিএস বলবে একরকম তথ্য, কৃষি মন্ত্রণালয় বলবে একরকম তথ্য, বাণিজ্য মন্ত্রণালয় বলবে একরকম তথ্য। এই ত্রিমুখী তথ্যের ফাঁকে ওই যে দুষ্ট চক্র তারা ঢুকে যায়। সেটাই। সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনাটা সম্পূর্ণ করার জন্য। আপনার মাধ্যমে আজকে আমরা অনেক কিছু জানলাম, বুঝলাম। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বাজারের সিন্ডিকেট নিয়ে। বাজারের অস্থিরতা মানে কিন্তু সাধারণ মানুষের কষ্ট, নিম্ন আর মধ্যবিত্ত মানুষের অসহায়ত্ব। আমরা আশা করব নতুন যে সরকার এসেছে, এই সরকারের সদিচ্ছা, জবাবদিহিতা এবং স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।